আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাবরিনা সুলতানা পুষ্প, রেসিডেন্ট, এমডি অ্যানাস্থেসিওলজি, ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। আপনাদের স্বাগতম জানাচ্ছি ম্যাট্রিক্স পয়েন্টের পক্ষ থেকে আজকের 30 মিনিট লাইভ সেশনে। সেই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি ম্যাট্রিক্স পয়েন্টকে এত চমৎকার এবং যুগোপযোগী একটি আয়োজনের জন্য। তো আমরা চলে যাচ্ছি আমাদের আজকের টপিকে। আমি আজকের 30 মিনিট লাইভ সেশনে আলোচনা করব আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস নিয়ে। আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস এটা কি জিনিস? ওই যে ইমার্জেন্সিতে শ্বাসকষ্টের রুগী আসলে আমরা বলি না একটা এবিজি করে নিয়ে আসেন, অথবা আইসিইউতে ভেন্টিলেটর সাপোর্টে আছে, এই ধরনের রুগীগুলো আমরা কি করি যে একটা এবিজি করেন, অথবা রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টে অ্যাজমা সিওপিডি পেশেন্টগুলো যখন আসে আমরা বলি কি একটা এবিজি করে নিয়ে আসেন। এন্ডোক্রাইন ডিপার্টমেন্টে ডায়াবেটিসের রুগীগুলা যখন হাই রিফ্লোতে দেখি যে সুগার হাই হয়ে আছে, ডায়াবেটিক কিটোএসিডোসিস হংক নিয়ে যে রুগীগুলো আসে, ওনাদেরও আমরা সাজেস্ট করি যে একটা এবিজি করে নিয়ে আসেন। এই এবিজিটাই হচ্ছে আমার আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস। তাহলে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস কি? এখানে একটা আমি ডেফিনেশন দিয়েছি, অ্যান আর্টেরিয়াল ব্লাড গ্যাস ইজ এ টেস্ট দ্যাট ইজ পারফর্ম using blood from an artery and it measures the arterial oxygen tension, partial pressure of carbon dioxide and pH. তার মানে এই ডেফিনেশন থেকে আমি তিনটা তথ্য পাচ্ছি। একটা হচ্ছে এবিজি আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, এটা একটা টেস্ট, এক ধরনের টেস্ট যেটা আমরা করছি আর্টেরিয়াল ব্লাড দিয়ে, নট ভেনাস ব্লাড, আর্টেরিয়াল ব্লাড স্যাম্পল দিয়ে আমরা এই টেস্টটা করতে পারছি। আর এই টেস্ট করার মাধ্যমে আমরা পেশেন্টের কিছু প্যারামিটার্স ইভ্যালুয়েট করতে পারছি, যেমন অক্সিজেন টেনশনটা দেখতে পারি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখতে পারি এবং পিএইচ দেখতে পারি। তো আমাদের আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস সম্পর্কে কেন জানতে হবে কারণ এখান থেকে আমাদের এন্ট্রেন্স এক্সামগুলোতে ইদানিং কোশ্চেন আসতেছে। সেকেন্ড থিং হচ্ছে যেহেতু এভিজি মেশিনের সহজলভ্যতা বেড়ে গেছে, যেহেতু এখন অ্যাভেলেবেল আইসিইউ হয়ে গেছে, আর আমরাও অনেক পড়াশোনা করছি, এডুকেট হচ্ছি, আমরাও জানছি এই যে দ্রুততম সময়ের মধ্যে একটা এবিজি করে আমরা একটা ডিজিজ ডায়াগনোসিস করে ট্রিটমেন্ট শুরু করে ফেলতে পারছি। তো এবিজিটা এখন খুব হচ্ছে, তাই আমাদের জানতে হবে, প্র্যাকটিক্যাল লাইফে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্যও জানতে হবে, এক্সামের জন্যও জানতে হবে। তাহলে আমরা শুরু করছি এবিজি থেকে পড়াশোনা। কখন আমরা এবিজি করব, ইন্ডিকেশন কি? টু ইভ্যালুয়েট দ্য এডুকেসি অফ ভেন্টিলেশন। তাহলে একটা পেশেন্টের ভেন্টিলেশনটা এডুকেট হচ্ছে কি না এইটা ইভ্যালুয়েট করার জন্য আমি এবিজি করব। টু ফাইন্ড আউট দ্য কজ অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। তাহলে অ্যাসিড বেস ডিসঅর্ডারের কজটা ফাইন্ড আউট করার জন্য যে এটা কি রেসপিরেটরি কজে হচ্ছে নাকি মেটাবলিক কজে হচ্ছে, রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস নাকি মেটাবলিক অ্যালকালোসিস, এই জিনিসগুলো সার্চ করতে গিয়ে আমি একটা এভিজি করতে পারি এবং খুব সহজে ডায়াগনোসিস করতে পারি। দেন হচ্ছে টু সি দ্য ট্রিটমেন্ট রেসপন্স অফ এন অলরেডি ডায়াগনোসড কেস। ধরেন আপনার কাছে একজন অ্যালকোহল অ্যাবিউজ করে একজন পেশেন্ট এসেছে, তো তখন আমরা একটা এবিজি করে পেলাম যে ওনার মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করেছে। মেটাবলিক অ্যাসিডোসিস ট্রিটমেন্ট করি আমরা সোডি বাইকার্ব দিয়ে, আইসিইউতে একদম কমন অ্যাভেলেবল, এই সোডি কার্ব দেন, 2 এম্পুল দেন, 4 এম্পুল দেন। এই যে আমি দিলাম সোডি বাইকার্ব, এটা রেসপন্স করেছে কিনা, অথবা এই যে কতটুকু বাইকার্বনেট কারেকশন হয়েছে আর লাগবে কিনা, ট্রিটমেন্ট প্রোগ্রেসটা দেখার জন্য আমরা অলরেডি ডায়াগনোস কেসেও এবিজি করে থাকি। নেক্সট, পসিবল সাইট কোথা থেকে আমরা এবিজিটা করি।
আমরা একদম মোস্ট কমনলি করি রেডিয়াল আর্টারি থেকে, যে রিজ জয়েন্টের ওখানে আমরা যেখানে রেডিয়াল পালস দেখি সেই ওই জায়গা থেকে আমরা রেডিয়াল আর্টারি থেকে এবিজি স্যাম্পলটা কালেক্ট করি। তো আমি যেভাবে মনে রাখি যে আপার লিম্বে হাতে আমি 3টা সাইড থেকে নিতে পারি, পায়ে লোয়ার লিম্বে আমি 2টো সাইড থেকে নিতে পারি। হাতে আমি প্রথমে বলেছি রেডিয়াল আর্টারি, দেন হচ্ছে আমি ব্রাকিয়াল আর্টারি থেকে নিতে পারি, এক্সিলারি আর্টারি থেকে নিতে পারি। লোয়ার লিম্বে নামলে আমি একদম শুরুতে ফিমোরাল আর্টারি আর একদম পায়ে গিয়ে আর্টেরিয়া ডরসালিস পেডিস এই সাইডগুলো থেকে আমি আর্টেরিয়াল ব্লাড কালেক্ট করে ওই স্যাম্পলটা দিয়ে একটা এবিজি বা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করতে পারবো। তবে এই সবগুলো সাইটের মধ্যে আমরা একদম প্রথমেই আমরা রেডিয়াল আর্টারিটা চুজ করি, রেডিয়াল আর্টারি থেকে আমরা ব্লাড স্যাম্পলটা কালেক্ট করি। যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন থাকে ওই রেডিয়াল আর্টারিতে প্রিক করা যাবে না বা যাচ্ছে না, যা পারছি না, ওই ক্ষেত্রে ক্লিনিক্যাল প্র্যাকটিসে আমরা সেকেন্ড অপশন ফিমোরাল আর্টারিতে যাই। এটা হচ্ছে আমার ক্লিনিক্যাল এক্সপেরিয়েন্স থেকে বললাম যে ফার্স্ট আমরা রেডিয়াল আর্টারি, দেন আসলে আমরা ফিমোরাল আর্টারি থেকেও নেই, আর বাকিগুলো একটু কমই হয় ইউজ। এই যে বললাম রেডিয়াল আর্টারিটা আমার কমনলি ওই আর্টারি থেকে ওই সাইড থেকে আমি ব্লাড স্যাম্পল কালেক্ট করি। তাহলে কেন এই রেডিয়াল আর্টারিটা, এই যে রেডিয়াল আর্টারি ইজ দ্য কমনেস্ট সাইড, বিকজ কেন এটা কমনেস্ট সাইজ, কারণ এটা মোর সুপারফিশিয়াল। এই যে ব্রিজ জয়েন্টে আমি হাত দিলেই কিন্তু আমি রেডিয়াল পালসেশন পাচ্ছি, ওইটা আর্টারি রিপালসেশন, তাহলে এটা মোর সুপারফিশিয়াল, ইজিলি কম্প্রেসেবল। ইজিলি এটা যেহেতু সুপারফিশিয়াল আমি ইজিলি কম্প্রেস করতে পারছি, এবং আরেকটা বিশেষ গুণ হচ্ছে এইটার কোলেটারাল সার্কুলেশন আছে, মানে রেডিয়াল আর্টারি কোলেটারাল সার্কুলেশন আছে। এই 3টা ক্যারেক্টারিস্টিক্সের জন্য আমরা রেডিয়াল আর্টারিটাকে কমনেস্ট সাইট হিসাবে ইউজ করছি। নেক্সট আমরা তো জানলাম ইন্ডিকেশন, তাহলে সকল রোগীরই কি আমি করতে পারবো? যে আজমা সিওপিডি নিয়ে আসছে বা হাঁপানি নিয়ে আসছে, ডিকের পেশেন্ট আসছে, চাইলেই করে ফেলবো না। আমার কিছু পেশেন্টের ক্ষেত্রে কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, যেমন ব্লিডিং ডায়াথেসিস, যে রুগীগুলার ব্লিডিং টেন্ডেন্সি বেশি, আর্টারি থেকে তো এমনিতে ব্লিডিং হওয়ার চান্স বেশি, সেই আর্টারি যদি আমি প্রিক করি আরও ব্লিডিং বেশি হওয়ার চান্স, তাহলে আমি ব্লিডিং ডায়াথেসিসে এভিজি করব না। আর কি কি কন্ট্রাইন্ডিকেশন আছে? সিভিয়ার পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ, দেন আছে ইনফেকশন ওভার সাইট অফ নিডল পাংচার। ধরেন আমি রেডিয়াল আর্টারি থেকে এবিজির জন্য একটা ব্লাড স্যাম্পল কালেক্ট করব, আর সেই ওই জায়গাটাতে যেখানে আমি প্রিক করব ওখানে একটা রিংওয়ার্ম ইনফেকশন আছে, তাহলে কি আমি ওই জায়গাটা থেকে প্রিক করে নিব? অবশ্যই নিব না, কারণ এখানে আমি প্রিক করলে আমার বাইরে থেকে একটা জীবাণু ইনভেশন হতে পারে আমার ব্লাডে, তাহলে আমার যে সাইটটা আমি প্রিক করব ওখানে যদি আমার কোনো ইনফেকশান থাকে, কোনো অ্যাবনর্মালিটি থাকে, সেক্ষেত্রে আমি ওই সাইটটা অ্যাভয়েড করব। এইটা আমার কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আরেকটা পয়েন্টস। নেক্সট হচ্ছে আমরা সিকেডির কিছু পেশেন্ট পাই যারা হচ্ছে ESRD অন MSD, এন্ড স্টেজ রেনাল ডিজিজ, রেগুলার হেমোডায়ালাইসিস পাচ্ছে, মেইনটেনেন্স হেমোডায়ালাইসিস পাচ্ছে। এই সকল রুগীগুলোতে সাধারণত ফিস্টুলা করা থাকে। তো যেই হাতে ফিস্টুলা করা থাকে অবশ্যই আমরা সেই হাত থেকে এভিজি কালেক্ট করব না। ইভেন ওই ফিস্টুলার হাতে আমরা একদম মার্ক করে রাখি যে ওখানে ফিস্টুলা আছে, ওই হাতে আমরা বিপি মেজার করি না, ওই হাতে আমরা ক্যানুলা করি না, ওই হাতটা আলাদা একটা প্যাড দিয়ে আমরা আলাদাভাবে মেনটেন করি যেন ফিস্টুলাটা আমার ইনট্যাক্ট থাকে। আরেকটা জিনিস হচ্ছে আমরা এভিজি করার আগে একটা টেস্ট মাস্ট করি, মডিফাইড অ্যালেন টেস্ট। মডিফাইড অ্যালেন টেস্ট না করে এভিজি করা একটা ক্রাইম। এই মডিফাইড অ্যালেন টেস্টের রেজাল্ট যদি অ্যাবনর্মাল আসে সেক্ষেত্রে আমি এভিজি করব না। তাহলে আমরা কন্ট্রাইন্ডিকেশনের জন্য 5টা পয়েন্ট জেনে গেলাম, এই 5টা থেকেই MCQ আসলে এখান থেকে আসবে আশা করি। নেক্সট ইন্ডিকেশন আছে, কন্ট্রাইন্ডিকেশন নেই। আমি এফজি স্যাম্পল কালেক্ট করার পর আমার কি কি কমপ্লিকেশন হতে পারে? এই যে আমি একটা আর্টারি পাংচার করলাম, ওখান থেকে আমার হেমোরেজ হতে পারে, ব্লাডটা জমে ওই জায়গাটায় হেমাটোমা হতে পারে, যে আর্টারিটাতে প্রিক করলাম সেখানে স্পাজম হইতে পারে, প্রিক করার কারণে ওই
পেইন হতে পারে, সারাউন্ডিং স্ট্রাকচারে ট্রমা হতে পারে, আর কি হতে পারে, ওই যে আমার যদি ওই সাইটটা যেখানে আমি প্রিক করেছি ওখানে কোনো ইনফেকশন থাকে সেটা, অথবা এমনিতেও আমার নর্মাল ফ্লোরাগুলো ইনভেশন হতে পারে সার্কুলেশনে, দেন আমার ইনফেকশন ডেভেলপ করতে পারে। আরেকটা হতে পারে ভেসোভেগাল রেসপন্স। তাহলে এই কয়টা কমপ্লিকেশন জানলে মোটামুটি আমাদের এন্ট্রান্স এক্সামের জন্য এমসিকিউ কভার হয়ে যাবে আশা করছি। নেক্সট, ফ্যাক্টরস ইন্টারফেয়ার ইন মেজারিং এবিজি। আমরা একটা এবিজি করলাম, কোনো ইন্ডিকেশন আছে, কন্ট্রাইন্ডিকেশন নেই, কোনো কমপ্লিকেশন হয়নি, তারপরেও আমার এবিজি রেজাল্টে চেঞ্জ আসতে পারে। কি কি ফ্যাক্টর আমাকে ইন্টারফেয়ার করছে তাহলে সেগুলো দেখে নেওয়া যাক। যেমন একটা হচ্ছে এয়ার বাবলস ইন সিরিঞ্জ। আমরা যে সিরিঞ্জটা দিয়ে স্যাম্পল কালেক্ট করছি সেখানে যদি আমার ব্লাডের মাঝে কোনো এয়ার বাবল থাকে, অনেক সময় দেখা যায় যে আমি প্রিক করেছি, ব্লাড এসেছে, তারপর হঠাৎ করে মিসপ্লেস হয়ে গেল, তখন হচ্ছে আবার এয়ার আসে, দেন আবার ব্লাড আসে। তো এসব ক্ষেত্রে দেখা যায় কি ব্লাডের মাঝে মাঝে এয়ার বাবল থাকে। এরকম এয়ার বাবল যদি আমার সিরিঞ্জের মধ্যে থাকে সেই ক্ষেত্রে আমার এবিজি রিপোর্টটা ঠিকঠাক আসবে না। নেক্সট পয়েন্ট হচ্ছে ডিলে ইন স্যাম্পল অ্যানালাইসিস। ধরেন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের ঢাকা মেডিকেলে আমার নতুন বিল্ডিংয়ে মেডিসিন ডিপার্টমেন্ট, ওখানে আমার একটা রুগীর মনে হলো যে এবিজি করার দরকার। আমি এবিজি স্যাম্পল কালেক্ট করলাম, কালেক্ট করে ওখানে কিন্তু আমার মেশিন নেই। সাধারণত এবিজি মেশিনগুলো থাকে হচ্ছে আইসিইউতে। ওই রুগীর লোককে আমি পাঠাবো যে আপনি এই স্যাম্পলটা আইসিইউতে নিয়ে যান, ওখান থেকে রিপোর্ট করে নিয়ে এসে আমাকে দেখাবেন। রুগীর লোক নতুন বিল্ডিং থেকে পুরান বিল্ডিংয়ে আসবে, আইসিইউ খুঁজবে, এদিক যাবে ওই দিক যাবে, ভুল করবে, ডিলেই করবে। আর ওই স্যাম্পলটা দিয়ে যখন আমি একটা আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস করাবো, আমার রিপোর্টস আসবে চেঞ্জ, ভুল না, মানে ওটা চেঞ্জ হয়ে যাবে, একদম একুরেট রেজাল্ট আমি পাবো না। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ভেনাস ব্লাড কন্টামিনেশন। একটা হচ্ছে আমি শুরুতেই বলেছি আমার টেস্টের নাম হচ্ছে আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস, মানে এই টেস্টটা করতে হবে আর্টারির ব্লাড দিয়ে। ইন কেস আমি যদি ভুল ক্রমে ভেন পাংচার করি, ভেনাস ব্লাডটা নেই, সেক্ষেত্রে আমার রিপোর্ট তো পুরোই উল্টো পুল্টো আসবে। আর এটা ছাড়াও অনেক সময় হয় কি যে আর্টেরিয়াল ব্লাড আর ভেনাস ব্লাড দুইটা মিক্সড হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার রেজাল্ট ঠিকঠাক আসবে না। তারপর আমি যদি এক্সেস হ্যাপারিন নেই, আমরা যে সিরিঞ্জটা দিয়ে আর্টেরিয়াল ব্লাড গ্যাস স্যাম্পলটা কালেক্ট করি সেটাকে আমরা প্রথমেই হ্যাপারিনাইজড করে নিই, হ্যাপারিন দিয়ে ওয়াশ করে নিই। কেন? যদি আমি সিরিঞ্জটার মধ্যে হ্যাপারিন দিয়ে ওয়াশ না করি তাহলে আমার যে ব্লাড কালেক্ট করেছি সেটা জমে যেতে পারে, কোয়াগুলেট হয়ে যেতে পারে। এই হ্যাপারিনটা নিলাম ভালোর জন্য, কিন্তু আমি যদি ওই হ্যাপারিনটা আবার ফেলে না দিই সবটুকু, ওখানে যদি আমার হ্যাপারিন থেকে যায় একটু, সেটা কি করবে, আমার ব্লাডটাকে ডাইলুট করে দিবে, যার কারণে আমার এক্সেস হ্যাপারিনের জন্য আমার রেজাল্ট চেঞ্জ আসবে। দেন পেশেন্ট যদি কোনো ভেসোপ্রেসর সাপোর্টে থাকে সেই ক্ষেত্রে আমার ফ্যাক্টরটা ইন্টারফেয়ার করবে। ইমপ্রপার ক্যালিব্রেশন অফ এবিজি মেশিন। এবিজি মেশিনে এবিজি করার আগে আমরা ক্যালিব্রেশন করে নিই, যদি ক্যালিব্রেশনটা প্রপারলি না হয় সেই ক্ষেত্রে আমার রেজাল্ট ঠিকঠাক আসবে না। এছাড়াও আরও কিছু পয়েন্টস আছে, এখানে আমি 6টা পয়েন্টস স্লাইডে দেখাচ্ছি, তাছাড়াও আরও কিছু পয়েন্টস আছে। যেমন হচ্ছে কিছু মেশিন আছে আগের বা এখনও কিছু মেশিন আছে, আমরা যখন স্যাম্পলটা দেই সে আমার কাছে কিছু প্যারামিটার চায়, ওই মেশিন আমার কাছে FiO2 চায়, পেশেন্টের হিমোগ্লোবিন লেভেল চায়, পেশেন্টের ওই মুহূর্তে SpO2 কত আছে সেটা চায়, টেম্পারেচার চায়, এই ধরনের কিছু ফ্যাক্টর আছে। এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে ইনপুট না দেই মেশিনে তাহলেও কিন্তু আমার রেজাল্টটা ঠিকঠাক মতো আসবে না। এই টোটাল যতগুলো বললাম এই সবগুলো পয়েন্টই আমার বা সবগুলো ফ্যাক্টরি আমার ইন্টারফেয়ার করে এবিজি মেজরের ক্ষেত্রে। নেক্সট, এবিজি স্যাম্পলিং কিভাবে করব?
এখানে আমি আপনাদের এবিজিটা কিভাবে আমরা করি একটু বিস্তারিত একটু দিয়ে রাখবো, একটু হিন্টস দিয়ে রাখবো, যেন আমার নিজেরও একটা আইডিয়া থাকে, প্লাস এখান থেকে কোনো এমসিকিউস ইনকেস চলে আসলে যেন অ্যান্সার করতে পারে। তাহলে আমার এই যে আর্টেরিয়াল ব্লাড যে লাগবে ওটা কতটুকুন লাগবে, ব্লাড লাগবে, সেটা হচ্ছে একটা আর্টেরিয়াল ব্লাড লাগবে। আর্টেরিয়াল ব্লাড কতটুকু লাগবে, প্রথম পয়েন্টটা আমি রেড কালার দিয়ে মার্ক করে দিয়েছি, লেস দেন 1 ml লাগবে। তার মানে কি 1 ml থেকে আমার কম লাগবে, তাহলে আমি 1 ml এর সিরিঞ্জ নিলেই হবে, যেহেতু 1 ml থেকে কম লাগবে আমি 1 ml এর সিরিঞ্জ নিলেই হবে। তাহলে সেকেন্ড পয়েন্টে লেখা আছে ইউজ 1 ml সিরিঞ্জ। দেন থার্ড পয়েন্ট আমি অলরেডি বলে ফেলেছি যে হেপারিন ওয়াশ মাস্ট বি এনশিওর বিফোর স্যাম্পলিং। তাহলে আমার স্যাম্পলিংয়ের আগে, যে আমি স্যাম্পল কালেক্ট করবো তার আগে আমার এই 1 ml সিরিঞ্জাকে মাস্ট হ্যাপারিন ওয়াশ করে নিতে হবে। তবে এক্ষেত্রে অবশ্যই হ্যাপারিন ওয়াশ করে হ্যাপারিনটা সবটাই আমার ফেলে দিতে হবে, হ্যাপারিন যেন থেকে না যায় সিরিঞ্জের মধ্যে, সেটা এনশিওর করতে হবে। তাহলে আমার হ্যাপারিন থাকলে কি হবে, হ্যাপারিন থাকলে আমার ব্লাডটা ডাইলিউট হয়ে যাবে, আমি রেজাল্ট ঠিকঠাক পাবে না। নেক্সট, এটাও আমি অলরেডি বলে ফেলেছি, টেস্ট দ্য স্যাম্পল ইমিডিয়েটলি। এখানে উইদিন 50 মিনিটস একটা টাইম লিমিট আছে, তবে আমরা চেষ্টা করি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল যেন টেস্টটা করে ফেলতে পারি। দেন হচ্ছে ইফ ডিলে ইজ অ্যান্টিসিপেটেড অ্যারেঞ্জ অ্যান আইস প্যাক। ব্যাপারটা হচ্ছে যে আমার একটা পেরিফেরি সেন্টার থেকে আমার একটা এবিজি করতে পাঠাবো, ওই জায়গায় আমার মেশিন অ্যাভেলেবেল নেই, এবিজি মেশিন অ্যাভেলেবেল নেই। এই সব ক্ষেত্রে আমি জানি আমার ডিলে হবে, অবশ্যই মাস্ট আমি আইস প্যাক অথবা আইস ব্যাগ দিয়ে স্যাম্পলটা পাঠাবো। লাস্ট পয়েন্ট এটা অলরেডি বলে ফেলেছি, রিমুভ অল দ্য এয়ার বাবলস। যদি কোনো এয়ার বাবলস থাকে, যে দেখা গেলে একটু ব্লাড আছে, তারপরে অল্প একটু এয়ার বাবল আছে, তারপরে আবার ব্লাড আছে, তাহলে আমার কি করতে হবে, ওই একটু এয়ার বাবল পর্যন্ত ব্লাডটুকু ফেলে দিয়ে এয়ার বাবল ফ্রি করে নিতে হবে, মাস্ট ফ্রি করে নিতে হবে। নেক্সট, এই যে আমি এত টেকনিক করলাম, যে কিভাবে করব জানলাম, ব্লাড কালেক্ট করলাম, স্যাম্পল নিলাম, দেন স্যাম্পলটা আমি মেশিনে দিলাম, মেশিন আমাকে একটা রিপোর্টস দিবে, কিছু ভ্যালুজ প্যারামিটার দিবে আর কিছু ভ্যালুজ দিবে। তাহলে ওটা জানতে হলে যে আমার রিপোর্টটা নর্মাল আছে নাকি অ্যাবনর্মাল আছে, মানে আমার কোনো ডিসঅর্ডার ডেভেলপ করেছে কিনা, সেটা জানতে হলে আমাকে প্রথমেই জানতে হবে নর্মাল ভ্যালুজগুলা। তাহলে আমি প্যারামিটার আমি কি পাই, প্যারামিটার আমাকে একটা মেশিন অ্যাটলিস্ট, মানে এগুলো মিনিমাম একটা পিএইচ দেয়, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখায়, বাইকার্বনেট দেখায়, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন দেখায়, SpO2 দেখায়, এছাড়াও অনেক কিছু দেখায়, কিছু মেশিন হিমোগ্লোবিন দেখায়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্সগুলো দেখতে পারি আমরা, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো কতটুকু কি আছে, অ্যানায়ন গ্যাপ, এক একটা মেশিনের এক একটা সেট আপ, মোটামুটি সব মেশিনে এই কয়টা জিনিস পাওয়া যাবে, তারপরে বাকিগুলো হচ্ছে বাড়তি। আর আমাদের এন্ট্রান্স এক্সামের জন্য আমার এইটুকু জানলেই হবে, বাড়তিগুলো না জানলেও আপাতত চলবে। ইভেন আমি ক্লিনিক্যাল প্র্যাকটিসও, আপনি যদি একটা আইসিইউতে কাজ করেন বা আপনার একটা পেশেন্ট যদি আইসিইউ থাকে, ওই যতটুকু আমার বোঝা প্রয়োজন ততটুকু আমার এই কয়টা প্যারামিটার জানলেই আপাতত হয়ে যাবে। তাহলে আমি জেনে রাখবো কিছু নর্মাল ভ্যালু। পিএইচ আর্টেরিয়াল স্যাম্পলে পিএইচের ভ্যালুস হচ্ছে 7.35 থেকে 7.45। এগুলো আসলে আমরা ছোটোবেলা থেকেই জানি, তাও আমরা একটু রিকল করে নিচ্ছি। পিএইচটা হচ্ছে আমার 7.35 থেকে 7.45। এই ভ্যালুসগুলো একটু মনে রাখবেন, কারণ আমি আমার লেকচারের লাস্ট পোর্শনে কিছু কোশ্চেন সলভ রেখেছি, আমরা একসাথে কোশ্চেনগুলো সলভ করব। ওই কোশ্চেনগুলো সলভ করতে গেলে এই যে প্যারামিটারগুলো যদি মনে রাখেন তাহলে আপনার সলভ করা খুবই ইজি হয়ে যাবে, আর সাথে আমি তো কিছু হিন্টস দিয়েই দিব। তাহলে আমরা পাচ্ছি কি, পিএইচ হচ্ছে আমার 7.35 থেকে 7.45 নর্মাল। দেন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি, বাইকার্বনেট 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 80 to 100 মিলিমিটার অফ মার্কারি, SpO2 94 থেকে 98%। অ্যাটলিস্ট আপনারা তিনটা প্যারামিটার মনে রাখেন, একটা হচ্ছে আমার পিএইচ 7.35 থেকে 7.45, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, এবং বাইকার্বনেট 22 to 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। এই তিনটা যদি মনে রাখতে পারেন তাহলে আমরা লাস্ট পোর্শনে কোশ্চেনগুলো খুব ইজিলি সলভ করতে পারবো।
টাইপস অফ অ্যাসিড বেস ডিসঅর্ডার। তাহলে আমি এই যে একটা এত কিছু জানলাম, কিভাবে আমি স্যাম্পল কালেক্ট করব, সাইট জানলাম যে এই সাইট থেকে স্যাম্পল কালেক্ট করব, এই সিস্টেমে কালেক্ট করব, দেন এবিজি মেশিনে দিলাম, এবিজি মেশিন আমাকে একটা রিপোর্ট ধরিয়ে দিল, একটা কাগজে বিভিন্ন প্যারামিটার লেখা থাকলো। আমি তো নর্মাল ভ্যালু জানি, নর্মাল ভ্যালু বাইরে, তাহলে যখন অ্যাবনর্মাল রিপোর্ট আসবে ওখানে আমার কী কী ডিসঅর্ডার হতে পারে। তাহলে অ্যাসিড বেস ডিসঅর্ডার হয় বেসিক্যালি দুই ধরনের, একটা হচ্ছে রেসপিরেটরি, আরেকটা হচ্ছে মেটাবলিক। রেসপিরেটরির মধ্যে আবার আছে টু টাইপস, একটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। এর মধ্যেও আবার টাইপস আছে, একুইট হয়, ক্রনিক হয়। একটু মনে করে দেখেন, আমরা যে 4th ইয়ারে 5th ইয়ারে মেডিসিনে ডেভিডসন বইতে পড়তাম যে রেসপিরেটরি ফেলিওরের কজ, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর, টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর, এরকম ওখানে একুইট, ক্রনিক ওই ধরনের কিছু ব্যাপার ছিল। এর সাথে ওর কিছুটা মিল আছে, এই জন্য আমি একটু বললাম যে পরবর্তীতে আমি যখন নেক্সট আসবো ওই কথাগুলো আসবে। তাহলে আমার অ্যাসিড বেস ডিসঅর্ডার হতে পারে রেসপিরেটরি, হতে পারে মেটাবলিক। রেসপিরেটরির মধ্যে রেসপিরেটরি অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যাসিডোসিস অ্যালকালোসিস দুটোই আবার দুটো টাইপ, একুইট অ্যান্ড ক্রনিক, কিন্তু মেটাবলিকগুলোর মধ্যে আবার একুইট এবং ক্রনিকের ব্যাপার নেই। নেক্সট মেটাবলিক। তাহলে মেটাবলিকের মধ্যে কি পাবো, মেটাবলিকেও পাবো অ্যাসিডোসিস অ্যালকালোসিস, মানে মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, মেটাবলিক অ্যালকালোসিস হতে পারে। মেটাবলিক অ্যাসিডোসিস আবার টু টাইপস, হাই অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস এবং নন অ্যানায়ন গ্যাপ মেটাবলিক অ্যাসিডোসিস। এগুলোর উপরও আরও বিস্তারিত অনেক পড়াশোনা আছে, কিছু কজ জানতে হবে, টুকটাক কিছু ম্যানেজমেন্ট জানতে হবে, সেগুলোর জন্য আলাদা মেটাবলিক ডিসঅর্ডারের ক্লাস প্রয়োজন। এখানে হচ্ছে আমি এবিজি, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিসের বেসিকটুকু কভার করব। নেক্সট, আমরা জানি যে আমাদের শরীরে যে কোনো একটা সমস্যা হলে প্রথমে আমাদের বডি ট্রাই করে সেটা কম্পেনসেট করে নেওয়ার। তাহলে আমার এই যে অ্যাসিড বেস ডিসঅর্ডারগুলো কিভাবে কম্পেনসেশন হচ্ছে, প্রথমে ফার্স্ট পয়েন্টটা, মেটাবলিক ডিসঅর্ডার্স বাই রেসপিরেটরি সিস্টেম থ্রু হাইপার অর হাইপোভেন্টিলেশন উইদিন 12 to 24 আওয়ার্স। তাহলে আমার মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক হচ্ছে আমার বাইকার্বনেটের যখন চেঞ্জ আসে সেটা হচ্ছে আমার মেটাবলিক ডিসঅর্ডার, সেটা অ্যাসিডোসিসও হতে পারে, অ্যালকালোসিসও হতে পারে। এই মেটাবলিক ডিসঅর্ডার যদি ডেভেলপ করে, একটা পেশেন্ট চেষ্টা করে যে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে সেটাকে কম্পেনসেট করা, সে বেশি বেশি শ্বাস নিবে অথবা কম কম শ্বাস নিবে। তাহলে একটা পেশেন্টের যদি মেটাবলিক ডিসঅর্ডার হয়, সে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে ওই ভেন্টিলেশনের মাধ্যমে, হাইপো অথবা হাইপার ভেন্টিলেশনের মাধ্যমে একদম 12 থেকে 24 ঘন্টা, একদিনের মধ্যে মোটামুটি এটা কারেকশন করে ফেলার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে রেসপিরেটরি ডিসঅর্ডার যদি হয়, রেসপিরেটরি অ্যাসিডোসিস আর রেসপিরেটরি অ্যালকালোসিস যদি ডেভেলপ করে, মানে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, রেসপিরেটরি প্যারামিটার হচ্ছে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যদি তার নর্মাল রেঞ্জ থেকে সরে যায়, অ্যাসিডোসিস অথবা অ্যালকালোসিস হয়, সেক্ষেত্রে আমার রেনাল সিস্টেম চেষ্টা করবে এটা কম্পেনসেট করার। তাহলে লাইনটা কি দেখেন, রেসপিরেটরি ডিসঅর্ডার্স বাই রেনাল সিস্টেম উইথ 2 to 3 days বাই চেঞ্জিং প্লাজমা বাইকার্বনেট concentration. Next, compensation happens to occur only in simple acid-base disorder at the cost plasma bicarbonate concentration. তার মানে আমার সিম্পল যদি মানে অল্প স্বল্প যদি সমস্যা থাকে সেটা আমার কম্পেনসেশন হয়ে যাবে। সাকসেসফুল কম্পেনসেশন এন্ডস উইথ টু আউটকাম। সাকসেসফুল কম্পেনসেশন এন্ডস উইথ টু আউটকাম। কী কী আউটকাম হতে পারে, একটা হচ্ছে আমার কম্পেনসেট হয়ে নিয়ার নর্মাল পিএস চলে আসতে পারে, পিএসটা নর্মালের কাছাকাছি চলে আসতে পারে। আরেকটা হচ্ছে অ্যাবনর্মাল সিরাম বাইকার্বনেট কনসেন্ট্রেশন হতে পারে। সব কথার লাস্ট কথা হলো, মেইন কথা হলো, কম্পেনসেশন নেভার ফুলি কারেক্টস অর ওভার কারেক্টস দ্য পিএস। তার মানে কি, আমার কম্পেনসেশনটা আমি 100% কারেক্ট করতে পারবো না, অথবা ওভার কারেক্ট হয় পিএসটা। তাহলে কম্পেনসেশনের ব্যাপারটা থেকে আমি যদি 2-3টা লাইনে চলে আসি, মেটাবলিক ডিসঅর্ডারটা আমার রেসপিরেটরি সিস্টেম কম্পেনসেট করবে, রেসপিরেটরি ডিসঅর্ডারটা রেনাল সিস্টেম কম্পেনসেট করবে। এমসিকিউতে আসলে এই দুটো পয়েন্ট আসতে পারে, এই দুটো পয়েন্ট হচ্ছে আমার খুবই ইম্পর্টেন্ট। আর নেক্সট হচ্ছে এটা আসলে 100% কারেকশন পসিবল না। স্টেপ ওয়াইজ অ্যাপ্রোচ টু এবিজি ইন্টারপ্রিটেশন।
আমি যে একটা রিপোর্ট পেলাম, এবিজি অ্যানালাইসিস করার পর মেশিন আমাকে একটা রিপোর্ট দিল, ওই রিপোর্টটা আমি কিভাবে দেখা শুরু করব। ওই যে আমরা ইসিজি দেখারও কিছু রুলস আছে না, আগে আমরা লিড 2 দেখি, দেন 1 এভিএল দেখি, 2 3 এভিএফ দেখি, এরকম কিছু এই ধরনের এবিজি ইন্টারপ্রিটেশনের ক্ষেত্রেও আমরা যদি 2-3টা রুলস ফলো করি, এটা আমাদের জন্য ডিজিজটা ইভ্যালুয়েট করা খুবই ইজি হয়ে যাবে। প্রথমে স্টেপ 1-এ আমরা পিএইচটা দেখব। প্রথমেই আমি এবিজির ইয়াটার স্ক্রিপ্টটা হাতে নিয়ে দেখবো যে ওখানে পিএইচ কত আছে। আমরা আগেই দেখে এসেছি আমাদের নর্মাল পিএইচের রেঞ্জ ছিল 7.35 থেকে 7.45। তাহলে আমার পিএইচ যখন লেস দেন 7.35 হবে, তার মানে সেটা আমার অ্যাসিডেমিয়া। আর পিএইচ যদি মোর দেন 7.45 হয়, সেটা হবে আমার অ্যালকালেমিয়া। তাহলে প্রথমেই আমি পিএইচটা দেখে অ্যাসিডেমিয়া অর অ্যালকালেমিয়া সেটা ডায়াগনোস করে ফেললাম যে আমার পেশেন্টকে এখন পিএইচটা কি অ্যাসিডিক আছে, না অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস আছে। নেক্সট আমি আইডেন্টিফাই করব প্রাইমারি ডিসঅর্ডার। প্রাইমারি ডিসঅর্ডার সেটা কি রেসপিরেটরি কজে হচ্ছে না মেটাবলিক কজে হচ্ছে। রেসপিরেটরি সিস্টেমের জন্য, রেসপিরেটরির জন্য আমরা দেখি পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমরা পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের নর্মাল ভ্যালু দেখেছি 35 to 45 মিলিমিটার অফ মার্কারি, 35 to 45। তাহলে যখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড যখন মোর দেন 45 হবে, কার্বন ডাইঅক্সাইড কি একটা অ্যাসিড না, অ্যাসিড যখন আমার বেড়ে যাবে মোর দেন 45 যখন বেড়ে যাবে, তার মানে আমার কি হবে রেসপিরেটরি অ্যাসিডোসিস ডেভেলপ করবে। দেন হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, সে একটা অ্যাসিড যদি নর্মাল রেঞ্জ থেকে কমে যায়, মানে যদি লেস দেন 35 মিলিমিটার অফ মার্কারি হয়, সেক্ষেত্রে সেটা আমার রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। নেক্সট বাইকার্বনেট হচ্ছে আমি দেখি মেটাবলিক ডিসঅর্ডারের জন্য নর্মাল রেঞ্জটা কত ছিল 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে বাইকার্বনেট একটা বেস, বাইকার্বনেট যদি বেড়ে যায় মোর দেন 26 হয়, তো বেস বেড়ে গেলে আমার হবে কি অ্যালকালোসিস। কোন ধরনের অ্যালকালোসিস? মেটাবলিক অ্যালকালোসিস। দেন হচ্ছে আমার যদি বাইকার্বনেট কমে যায় লেস দেন 22, যদি বাইকার্বনেট কমে যায়, আমার বেস কমে গেল, তাহলে আমার এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়ে যাবে। তাহলে আমার কি হবে প্রাইমারি ডিসঅর্ডারটা মেটাবলিক অ্যাসিডোসিস। তাহলে আমরা প্রথমে পিএইচটা দেখলাম অ্যাসিডোসিস অর অ্যালকালোসিস, দেন আমরা সেকেন্ড স্টেপে চলে গেলাম যে এটা প্রাইমারি কি ডিসঅর্ডার, এটা কি রেসপিরেটরি নাকি মেটাবলিক, রেসপিরেটরি অ্যাসিডোসিস অর রেসপিরেটরি অ্যালকালোসিস, মেটাবলিক অ্যাসিডোসিস অর মেটাবলিক অ্যালকালোসিস। নেক্সট এই যে প্রাইমারি ডিসঅর্ডার, আরও একটু ইন ডিটেলস বলার জন্য এই চারটা রেখেছি। প্রাইমারি ডিসঅর্ডার হচ্ছে আমি পেশেন্টের মেটাবলিক অ্যাসিডোসিস কী করে বুঝবো। প্রথমে আমরা বলেছিলাম পিএইচ দেখব। পিএইচ হচ্ছে আমার অ্যাসিডোসিস হতে হলে আমার পিএইচ হতে হবে কম। অ্যাসিডোসিসের জন্য আমার পিএইচ হতে হবে, মানে পিএইচ কম মানে সেটা আমার অ্যাসিডিক এনভায়রনমেন্ট, তাহলে আমার পিএইচ হবে কম। আর মেটাবলিকের জন্য আমি কোন প্যারামিটারটা দেখব, আমরা দেখব বাইকার্বনেট। তাহলে বাইকার্বনেট একটা বেস, অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্য আমার বাইকার্বনেট কমাতে হবে, তাহলে আমার লো বাইকার্বনেট হলে মেটাবলিক অ্যাসিডোসিস। ঠিক আছে, তাহলে মেটাবলিক অ্যাসিডোসিসে আমি কি পাচ্ছি লো পিএইচ লো বাইকার্বনেট, দুইটাই কম, দুটোই নিচের দিকে। নেক্সট মেটাবলিক অ্যালকালোসিসের জন্য আমার পিএইচ কেমন হবে মোর দেন 7.35 থেকে 7, মোর দেন 7.45 মানে হাই পিএইচ লাগবে। মেটাবলিক অ্যালকালোসিস, মেটাবলিক কোন কম্পোনেন্ট দেখব বাইকার্বনেট একটা বেস, অ্যালকালোসিস করতে হলে আমার বাড়াতে হবে, তাহলে হাই বাইকার্বনেট লাগবে। এখানে দুটো জিনিস দেখেন, মেটাবলিক অ্যাসিডোসিসে দুটোই কম, মেটাবলিক অ্যালকালোসিসে দুটোই বেশি। একটাতে তীর চিহ্ন দিয়ে আমি যদি দেখাই, একটাতে হচ্ছে দুইটাই উপরের দিকে, মেটাবলিক অ্যালকালোসিসে দুইটাই নিচের দিকে। এখন চলে আসি আমরা রেসপিরেটরি ডিসঅর্ডারে। রেসপিরেটরির ক্ষেত্রে এখানে কিন্তু ভাইস ভার্সা, দুই দিকে। আগে আমি একটু ডেসক্রিপশন দেই। রেসপিরেটরি অ্যাসিডোসিস, প্রথমে হচ্ছে কি আমার অ্যাসিডোসিস হলে আমার পিএইচ কেমন হবে লো পিএইচ হবে, লো পিএইচ পেয়ে গেলাম, পিএইচটা আমার লো আছে।
পিএইচ লো আছে। দেন রেসপিরেটরির জন্য আমি কোনটা দেখব, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিড, আমি যদি অ্যাসিডিক এনভায়রনমেন্ট করতে চাই আমাকে কার্বন ডাইঅক্সাইড বাড়াতে হবে, তাহলে আমি কি পাবো, হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে আমি রেসপিরেটরি অ্যাসিডোসিসে পাচ্ছি কি, লো পিএইচ হাই পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে কিন্তু একটা কম একটা বেশি, উপরে মেটাবলিকটা কিন্তু ইজি ছিল, দুটাই লো অ্যাসিডোসিসে আর মেটাবলিক অ্যালকালোসিসে অল্টারনেট। দেন রেসপিরেটরি অ্যালকালোসিস পিএইচ কি করতে হবে, হাই পিএইচ। অ্যালকালোসিস মানে আমার পিএইচ বাড়বে। রেসপিরেটরির জন্য আমি কোনটা দেখব, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন ডাইঅক্সাইড যেহেতু একটা অ্যাসিড, অ্যালকালাইন এনভায়রনমেন্টের জন্য আমাকে অ্যাসিডটা কমিয়ে দিতে হবে, তাহলে আমার লো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। জাস্ট দেখেন, হাই পিএইচ, লো পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড। নেক্সট, আমাদের মোটামুটি পড়াশোনা শেষ। এখন হচ্ছে আমরা কি পড়লাম, কিছু বুঝলাম কি না, সেটা হচ্ছে এই যে এক্সাম্পলগুলো থেকে আইডেন্টিফাই করব। এতক্ষণ আমি বলেছি, এখন আপনারা সহ আমার সাথে অ্যাটেন্ড করবেন। ওই যে শুরুতেই বলে দিয়েছিলাম যে কয়েকটা প্যারামিটার জানলে আমরা খুব ইজিলি হচ্ছে ডিসঅর্ডারগুলো ডায়াগনোস করতে পারবো। কি কি? একটা ছিল পিএইচ, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, বাইকার্বনেট। আমি নর্মাল রেঞ্জগুলো আরেকবার বলে দিচ্ছি। পিএইচ হচ্ছে আমার 7.35 থেকে 7.45 ছিল নর্মাল রেঞ্জ। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড ছিল 35 থেকে 45, আর বাইকার্বনেট ছিল 22 থেকে 26। সলভগুলো আপনারা করবেন, আমি জাস্ট একটু হেল্প করব। ফার্স্ট কোশ্চেনটা আমার কি, a 20 years old male was brought to emergency department with severe respiratory distress. একজন 20 বছরের ছেলে মানুষ ইমার্জেন্সি ডিপার্টমেন্টে এসেছে শ্বাসকষ্ট নিয়ে। তার আমরা সাথে সাথে একটা এবিজি করালাম, এবিজি করে পেলাম পিএইচ 7.2। তাহলে 7.2 এটা কি আমার অ্যাসিডোসিস নাকি অ্যালকালোসিস? 7.2 লেস দেন 7.35, তাহলে আমি পিএইচ পাচ্ছি অ্যাসিডোসিস। একটা আমার ডায়াগনোসিস হয়ে গেল অ্যাসিডোস। এখন সেটা নাকি রেসপিরেটরি কজ নাকি মেটাবলিক কজ সেটা দেখব। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড নর্মাল রেঞ্জ ছিল 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি, এখানে আছে 36 মিলিমিটার অফ মার্কারি। তার মানে এটা আমার নর্মাল রেঞ্জের মধ্যে আছে, তাহলে এটা বাদ। আমার সমস্যা হচ্ছে তাহলে এই দুটো জায়গায় হবে। পিএইচ পেয়েছিলাম অ্যাসিডিক। বাইকার্বনেট হচ্ছে দেওয়া আছে 15 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। তাহলে আমরা বাইকার্বনেটের নর্মাল রেঞ্জ দেখেছিলাম 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার, এটা লেস দেন 22। বাইকার্বনেট একটা বেস, আমার বেস কমে গেছে মানে আমার এনভায়রনমেন্টটা অ্যাসিডিক হয়েছে, তাহলে ডায়াগনোসিসটা কি হবে প্লিজ আপনারা একটু রেসপন্স করেন। আচ্ছা ঠিক আছে, আপনারা রেসপন্স করতে থাকেন, মিলিয়ে নিয়েন। আমি অ্যান্সারটা বলে দিয়েছি, অলরেডি বলা হয়ে গেছে। এটা রেসপিরেটরি, এটা অ্যাসিডোসিস, আর এটা হচ্ছে কি বাইকার্বনেট দিয়ে আমরা মেটাবলিক জিনিসটা দেখি। এখানেও অ্যাসিডোসিস আছে, তাহলে এটা হবে কি আমার মেটাবলিক অ্যাসিডোসিস। অ্যান্সার মেটাবলিক অ্যাসিডোসিস। নেক্সট, এক্সাম্পল 2. A 50 years old male admitted in surgery ward with vomiting. AVG reveals following finding. একটা পেশেন্ট বমি করেছে, বমি করলে হয় কি আমাদের গ্যাস্ট্রিক কন্টেন্ট হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আমার অ্যাসিডটা বের হয়ে গেছে, এই যে একটা আমি আপনাকে ক্লু দিলাম। নেক্সট আমি পিএইচ, আমার এই যে এভিজি রিভিলস ফলোইং ফাইন্ডিংসগুলো দেখে নিই। পিএইচ হচ্ছে আমার 7.35 থেকে 7.45 নর্মাল, এটা হচ্ছে তাহলে কি মোর দেন 7.45, 7.6, তার মানে আমার এনভায়রনমেন্টটা এটা হচ্ছে কি আমার অ্যালকালোসিস। একটা আমি ক্লু পেয়ে গেলাম, অ্যালকালোসিস। নেক্সট, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের নর্মাল রেঞ্জ ছিল 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি, তার এটা 38, আমার উইদিন নর্মাল লিমিট আছে। নেক্সট, বাইকার্বনেট লেভেল নর্মাল রেঞ্জ ছিল 22 থেকে 26 মিলি ইকুইভ্যালেন্ট পার লিটার। 22 থেকে 26, এটা হচ্ছে 36, অ্যারাউন্ড আমার 10 বেশি।
তাহলে আমার বাইকার্বনেট বেশি আছে, বেস বেশি আছে। তার মানে কি, আমি এখানেও পেয়েছি অ্যালকালোসিস, এখানেও পাচ্ছি অ্যালকালোসিস। বাইকার্বনেট দিয়ে দেখি আমি মেটাবলিক কম্পোনেন্ট। তাহলে আমার ডায়াগনোসিসটা কি? আপনারা যদি অ্যাটেন্ড করেন ভালো হয়। আমি কতটা বোঝাতে পেরেছি বোঝা যাবে আর কি। আচ্ছা, যাই হোক, এইটা আমি প্রথমেও ক্লু দিয়েছিলাম। আমি একটা পেশেন্ট ভমিটিং হচ্ছে, তার মানে তার গ্যাস্ট্রিক কন্টেন্ট যাচ্ছে, তার মানে তার অ্যাসিড বের হয়ে যাচ্ছে, অবশ্যই ওই জায়গাটা হয়ে যাবে অ্যালকালাইন। তাহলে এইটা আমার অ্যান্সার হচ্ছে মেটাবলিক অ্যাসিডোসিস, সরি মেটাবলিক অ্যালকালোসিস। ওকে, মেটাবলিক অ্যালকালোসিস। অনেকে আছে কিন্তু কেউ কোনো অ্যান্সার দিচ্ছে না, তার মানে আসলে কিছু বুঝাতে পারিনি মনে হচ্ছে। এক্সাম্পল 3, এ পেশেন্ট অ্যাডমিটেড ইন ICU উইথ অনগোয়িং ভেন্টিলেটরি সাপোর্ট, এভিজি রিভিলস ফলোয়িং ফাইন্ডিংস। একটা ভেন্টিলেটরি সাপোর্টে থাকা পেশেন্টের আমি এভিজি করলাম, রুটিন ফলো আপ হিসেবে, রুটিন টেস্ট হিসাবে করলাম, পিএইচ পেলাম 7.49। তাহলে পিএইচটা হচ্ছে আমার 7.35 থেকে 7.45 নর্মাল, এটা হচ্ছে 7.49, তাহলে অ্যালকালোসিস। নেক্সট, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দেখেছিলাম কত, 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি ছিল নর্মাল, 35 থেকে 45, এটা হচ্ছে 24, তার মানে আমার কমে গেছে, তার মানে আমার অ্যাসিড কমে গেছে। অ্যাসিড কমে গেলে কি হবে? অ্যালকালোসিস। আর পার্শিয়াল বাইকার্বনেট লেভেল 22 থেকে 26, এটা 24 আছে নর্মাল, তাহলে আমার সমস্যা এই দু জায়গায়। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা কি দেখি? রেসপিরেটরি ডিসঅর্ডার। তাহলে এটা হচ্ছে আমার রেসপিরেটরি, অ্যাসিড কমে গেছে মানে অ্যালকালোসিস, পিএইচও পেয়েছে অ্যালকালোসিস, তাহলে আমার ব্যাপারটা হচ্ছে কি রেসপিরেটরি অ্যালকালোসিস। অ্যান্সারটা দেখে নিই, রেসপিরেটরি অ্যালকালোসিস। আমি স্লাইডে আবার আসছি। এই যে এই পেশেন্টটার ক্ষেত্রে কি হয়েছে দেখেন, পেশেন্ট ভেন্টিলেটরি সাপোর্টে আছে, মেবি কোনো কারণে ওনার রেসপিরেটরি রেট বেশি সেট করা হয়েছে, অথবা পেশেন্ট এডমিট হয়েছে যে অনগোয়িং ভেন্টিলেটরি সাপোর্ট, মানে কোনো একটা আইসিইউতে ছিল, ওখানে ভেন্টিলেটর পাচ্ছিল, মানে লাইফ সাপোর্টে ছিল, ওখান থেকে আরেকটা হসপিটালে নিয়ে আস্তে আস্তে হয়তো আম্বু করেছে, মানে পেশেন্টকে বেশি কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট করে দিয়েছে, যার কারণে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে গেছে এবং পেশেন্টের কি হলো, ফাইনালি রেসপিরেটরি অ্যালকালোসিস ডেভেলপ করেছে। নেক্সট, ফলোয়িং রিপোর্টস আর অ্যাভেলেবল ইন এভিজি ইন আ সিওপিডি পেশেন্ট। মনে করেন ওই যে আমাদের রেসপিরেটরি মেডিসিন ডিপার্টমেন্টে একটা সিওপিডি পেশেন্টের আমি একটা এভিজি করলাম, এভিজি করে আমি পিএইচ পেলাম 7.25, তার মানে এটা অ্যাসিডোসিস। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড পেয়েছি 78 মিলিমিটার অফ মার্কারি, এটা নর্মাল রেঞ্জ কত ছিল? 35 থেকে 45, তাহলে কত বেশি দেখেন, 78। বাইকার্বনেট নর্মাল, উইদিন নর্মাল রেঞ্জ। তাহলে আমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দিয়ে আমরা দেখি রেসপিরেটরি ডিসঅর্ডার, তাহলে এটা রেসপিরেটরি, অ্যাসিড বেড়েছে অ্যাসিডোসিস, পিএইচ কমেছে অ্যাসিডোসিস, এটা হচ্ছে রেসপিরেটরি অ্যাসিডোসিস। সাথে আরেকটা ব্যাপার আছে, ওই যে বলছিলাম ডেভিডসনের একটা চার্টের কথা, রেসপিরেটরি ফেলিওরের টাইপ পড়েছিলাম, টাইপ 1 ফেলিওর এবং টাইপ 2 ফেলিওর। টাইপ 1 ফেলিওরে কী ছিল? টাইপ 1 ফেলিওর অনলি পেশেন্টের হাইপোক্সিয়া হবে, আর টাইপ 2 ফেলিওরে কী ছিল? টাইপ 2 ফেলিওরে হাইপোক্সিয়া হবে প্লাস হাইপার ক্যাপনিয়া হবে। তাহলে হাইপার ক্যাপনিয়া কী জিনিস? যখন আমরা কার্বন ডাইঅক্সাইড রিটেনশন করি সেটা হচ্ছে আমার হাইপার ক্যাপনিয়া। এখানে আমার কার্বন ডাইঅক্সাইড রিটেনশন হয়েছে, তাহলে এটা এখানে হচ্ছে কি আমার টাইপ 2 ফেলিওর, এখানে আমার টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর ডেভেলপ করেছে। তাহলে এটার ডায়াগনোসিস কী হবে? এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, রেসপিরেটরি অ্যাসিডোসিস। সেকেন্ড থিং হচ্ছে এটা টাইপ 2 ফেলিওরে আছে, তাহলে ডায়াগনোসিসটা কী লেখা? রেসপিরেটরি অ্যাসিডোসিস উইথ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর। এখানে আপনারা যদি শুধুমাত্র রেসপিরেটরি অ্যাসিডোসিস এইটুক পোর্শনও লিখেন, আপনার অ্যান্সার ভুল হবে না, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর সাথে যদি উইথ টাইপ 2 রেসপিরেটরি ফেলিওর এইটুকু অ্যাড করতে পারেন এসিকিউগুলাতে, মানে যে ইয়াতে, তাহলে মানে এতে মানে এটা খুবই ভালো আর কি, একদম আপনার কমপ্লিট ডায়াগনোসিস হয়ে গেল। নেক্সট, পিএইচ দেওয়া আছে 7.3, বাইকার্বনেট 16,
পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 30। স্টেপ 1-এ আমি পিএইচ দেখলাম, পিএইচটা আমি কি পাচ্ছি 7.3, লেস দেন 7.35, তাহলে আমি অ্যাসিডেমিয়া পাচ্ছি। স্টেপ 2-তে আমি প্রাইমারি ডিসঅর্ডারটা দেখছি, আমার কোথায় সমস্যা, বাইকার্বনেট কম আছে, বাইকার্বনেট কম আছে, তাহলে এটা মেটাবলিক প্রবলেম। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডও কম আছে। আচ্ছা, তাহলে পিএইচ হচ্ছে অ্যাসিডেমিয়া, দেন হচ্ছে আমার বাইকার্বনেট কম আছে, বাইকার্বনেট দিয়ে আমি দেখি মেটাবলিক, তাহলে স্টেপ 2 প্রাইমারি ডিসঅর্ডার ইজ মেটাবলিক, এখানে আমার প্রাইমারি ডিসঅর্ডারটা হচ্ছে মেটাবলিক। আর সাথে দেখেন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম আছে, পার্শিয়াল প্রেশার 35 থেকে 45 মিলিমিটার অফ মার্কারি, এটা 30 আছে। সে আসলে কি করছে, যখন আমার মেটাবলিক ডিসঅর্ডার ডেভেলপ করছে তখন আমার রেসপিরেটরি সিস্টেম কম্পেনসেট করার ট্রাই করছে। এখানে বেসিক্যালি কম্পেনসেশন হচ্ছে আর কি। তাহলে এটা কি মেটাবলিক অ্যাসিডেমিয়া উইথ রেসপিরেটরি কম্পেনসেশন অথবা কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস, যে কোনো একটা লিখলেই হবে, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি কম্পেনসেশন অথবা কম্পেনসেটেড মেটাবলিক অ্যাসিডোসিস। এখানে পি পেয়েছি, এখানে স্টেপ 1 সেম আগেরটার মতো, পিএইচটা হচ্ছে 7.5, অ্যালকালেমিয়া। প্রাইমারি ডিসঅর্ডারটা কি, বাইকার্বনেট বেশি আছে, তাহলে মেটাবলিক। হ্যাঁ, মেটাবলিক। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 35 থেকে 45, এটা 48 আছে, বেশি আছে, মেটাবলিক ডিসঅর্ডার, এখানে কম্পেনসেশন প্রেজেন্ট, সেম, এটা হচ্ছে মেটাবলিক অ্যালকালেমিয়া উইথ রেসপিরেটরি কম্পেনসেশন অথবা কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালেমিয়া, অ্যালকালোসিস, কম্পেনসেটেড মেটাবলিক অ্যালকালোসিস। নেক্সট, পিএইচ 6.9, খুবই খারাপ অবস্থা, 6.9 মানে পিএইচ একেবারে অনেক কম, অ্যাসিডেমিয়া, একদম অ্যাসিডিক হয়ে গেছে ব্লাড। বাইকার্বনেট 12, এটা আরও খারাপ অবস্থা, বাইকার্বনেট 12, এখানেও অ্যাসিডোসিস। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড 55, এখানে হচ্ছে কি পিএইচটা আমার কম আছে, অ্যাসিডেমিয়া, বাইকার্বনেট কম আছে, অ্যাসিডোসিস। পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড একটা অ্যাসিড, সে বেড়ে গেছে মোর দেন 45, এখানে আছে 55, 10 বেড়ে গেছে, তার মানে এখানেও অ্যাসিডোসিস, এখানেও অ্যাসিডোসিস। তাহলে ব্যাপারটা কি হলো, এখানে বেসিক্যালি অ্যাসিডোসিস, সেটা মেটাবলিক অ্যাসিডোসিসও আছে, এখানে রেসপিরেটরি অ্যাসিডোসিস আছে। সো বোথ রেসপিরেটরি অ্যান্ড মেটাবলিক অ্যাসিডোসিস কো এক্সিস্ট, এখানে কিন্তু কম্পেনসেশন না। সো নো কোয়েশ্চেন অফ কম্পেনসেশন অ্যারাইজেস, এখানে একসাথে দুটো ডিজিজে আছে, রেসপিরেটরি অ্যাসিডোসিসও আছে, মেটাবলিক অ্যাসিডোসিসও আছে। তো সেম আমি এখানে দেখেন ডায়াগনোসিসটা কি, মেটাবলিক অ্যাসিডোসিস উইথ রেসপিরেটরি অ্যাসিডোসিস। তো আমাদের 30 মিনিট লাইভ সেশন, আমার মনে হয় 30 মিনিট অলরেডি পার হয়ে গেছে, আমি এখানেই শেষ করছি। একটা আপনাদেরকে এমসিকিউ আমি দিয়ে দিব সলভ করার জন্য, সবগুলো তো আমি বলে দিলাম, আপনারা একটাও সলভ করেননি, তো একটা আমি রাখলাম আপনাদের জন্য, আপনারা সলভ করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে, এরকম মানে বোরিং একটা ব্যাপার, আর্টেরিয়াল ব্লাড গ্যাস অ্যানালাইসিস সবাই খুব বোর ফিল করে, এটা একটু ডিফিকাল্ট লাগে আর একটু আননোন। আমরা হচ্ছে এমবিবিএস লেভেলে অনেক কিছু শিখি, কিন্তু এবিজিটা আমরা একটু এটার সাথে কম সম্পৃক্ততা থাকে, যেহেতু আমাদের আইসিইউতে আসলে প্লেসমেন্ট কম থাকে এমবিবিএস লাইফে। এরপর এমবিবিএস শেষ করে কেউ যদি এই সাইটে যায় তাহলে এর সাথে জানাশোনা হয়, না হলে একটু এবিজির বাইরেই থাকে সবাই। তো আমার মনে হয় আমরা যেহেতু আপডেটেড হচ্ছি সময়ের সাথে, সবারই একটু এই ব্যাপারে বেসিক ধারণাটা রাখা উচিত। আর আমার এই স্লাইডগুলোতে মোটামুটি বেসিক জিনিসগুলোই আছে, আশা করছি কেউ একবার না বুঝে থাকলেও আরেকবার রিভিউ করলে আপনার ক্লিয়ার হয়ে যাবে। আর তাছাড়াও যদি এরপরেও সমস্যা থাকে আমাকে নক করলে আমি চেষ্টা করব যে জায়গাটা গ্যাপ আছে ধরিয়ে দেওয়ার। আর এইটুক বেসিক জানলে মোটামুটি আমাদের এন্ট্রান্স এক্সামের জন্য কভার হয়ে যাবে।
আর কেউ যদি আরও অ্যাডভান্স লেভেলে জানতে চান সেটা অবশ্যই ওয়েলকাম, আপনি নিজেও জানবেন, আমাদেরও জানাবেন। আর সবাইকে আমি আবারও আমন্ত্রণ জানাবো ম্যাট্রিক্স পয়েন্টের 30 মিনিট লাইভ সেশনগুলো অবশ্যই অ্যাটেন্ড করবেন। এটা আপনাদের জন্য খুবই উপকারী, কারণ হচ্ছে আপনি 30 মিনিটে পুরো একটা টপিক ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনি একটা গ্লান্স শেষ করে ফেলছেন। ইভেন আরও মজার কথা হলো আপনাদের পাশাপাশি এটা আমাদের মেন্টরদের জন্য আরও বেশি উপকারী, যে এই 30 মিনিট লাইভ করতে গিয়ে আমাদের একটা টপিক কিন্তু মোটামুটি যে ঝালাই হয়ে যায় আর কি। তো আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ ম্যাট্রিক্স পয়েন্টকে আবারও এত সুন্দর একটা আয়োজনের জন্য। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।